নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আগে একটি ভিডিওতে আমি 3টে কবিতার ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম, শুধুমাত্র প্রশ্ন। কিন্তু আজকে আমি একটা গল্প, যেটা এবারে ভীষণ ইম্পর্টেন্ট, যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য, এটা আইসিএসসি যারা দিতে চলেছ তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা গল্প। সেটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অসহযোগী গল্প। তো এই গল্পের আমি কয়েকটা প্রশ্ন বলবো, যে রচনাধর্মী প্রশ্নগুলো তোমাদের বোর্ডসে যেমন আসে সেই রচনাধর্মী প্রশ্ন কয়েকটা বলবো, তার সাথে সাথে তার উত্তরগুলো নিয়েও আমি আজকে আলোচনা করে দেবো। তো চলো আজকে শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা আমি বলছি, যেটা ইম্পর্টেন্ট অসহযোগী গল্পে, রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত বড় আড়তদার। এই যে লাইনটা, এই লাইনটার আন্ডারে যে প্রশ্ন, 2 মার্কসের যে প্রশ্ন, সেটা বলছে আড়তদার কাদের বলা হয়। এই প্রশ্নটার উত্তরে কি লিখবে এবার সেটাও বলবো। যারা গুদামের সমস্ত শস্য মজুত করে রাখে তাদের মজুতদার বা আড়তদার বলা হয়। অসহযোগী গল্পের আড়তদার হলেন রমেনের বাবা হর্ষনাথ। তো অবশ্যই যে চরিত্রটার সম্পর্কে আড়তদার কথাটা যায়, সেই চরিত্রটার নাম অবশ্যই এই প্রশ্নে উল্লেখ করতেই হবে উদাহরণ হিসেবে। তো প্রথমে তো আড়তদার কাকে বলা হয় সেটা দেবে, কিন্তু তার সাথে সাথে এই গল্পটায় আড়তদার কে তার নামও তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে, এটা কিন্তু ভুল করলে চলবে না। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হর্ষনাথের স্বভাবের পরিচয় দাও। এটাও 2 মার্কসের একটা কোয়েশ্চেন। এবার আমি উত্তরটা আলোচনা করছি। হর্ষনাথ এবং তার পুত্র রমেন স্বভাবের দিক দিয়ে সম্পূর্ণ বিপরীত। হর্ষনাথ একজন আড়তদার। গল্পের সূত্রে আমরা জানতে পারি যুদ্ধের বাজারে হর্ষনাথ প্রচুর মুনাফা কামাচ্ছেন। অর্থাৎ যে সময় বাংলায় খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি করে আড়তদাররা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছিল, হর্ষনাথ বাবু তাদেরই প্রতিনিধি। গল্পে আরও একবার আমরা পাই রমেন যখন দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর খাবারের দায়িত্ব নেয়, তখন রমেনের এই পরিবর্তন হর্ষনাথ বাবু কিন্তু মেনে নিতে পারেননি। সে রমেনের কথা মতো দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর জন্য অন্ন জোগাড় করে দিতে চায়নি। এক কথায় হর্ষনাথ বাবু একজন স্বার্থপর, লোভী, আত্ম অহংবোধে জর্জরিত একজন মানুষ, যে শুধু নিজের আখেরটা গোছাতে চায়, অন্য কারো কথা সে বিন্দু মাত্র ভাবতে আগ্রহী নয়। তো এই যে প্রশ্নটার আমি উত্তরটা বললাম, এটা একটু বলে দিই। হর্ষনাথ এবং তার পুত্র রমেন স্বভাবের দিক দিয়ে সম্পূর্ণ বিপরীত। এই লাইনটা আমি প্রথমে রেখেছি তার একটাই কারণ রমেন হলো এই গল্পের মূল চরিত্র। আর কোয়েশ্চেনটা অবশ্য দিয়েছে যে হর্ষনাথের স্বভাবের পরিচয় দাও, কিন্তু আমি এখানে হর্ষনাথ এবং রমেনের মধ্যে যে পার্থক্যটা সেটা আমি প্রথমে তুলে ধরলাম এই কারণে, কারণ রমেন হলো এই গল্পের মূল চরিত্র। তো প্রথমেই রমেনকে আমরা গল্প পড়ে একভাবে দেখছি এবং হর্ষনাথ বাবুর সম্পর্কেও আমাদের একভাবে একটা ধারণা হচ্ছে। তো এদের দুজনের মাঝখানের যে পার্থক্যটা সেটা বোঝাতে গেলে, এই যে রমেন এবং হর্ষনাথ বাবু যে একেবারেই দুই মেরুর প্রাণী, সেইটা বোঝাতে গিয়ে আমি এই প্রথম লাইনটা রেখেছি। তো তোমরা মনে করলে এই লাইনটা শেষও দিতে পারো, শেষে লিখে এই উত্তরটা শেষ করতে পারো। আমি প্রথমে রেখে শুরু করেছিলাম, আর তারপরে তো এক এক করে যে ঘটনাগুলো ছোট ছোট আমি 2 লাইন করে 2-3টে ঘটনার উল্লেখ করলাম, যেখানে হর্ষনাথ বাবুর যে স্বার্থ পরায়ণ মনোভাব, তার এই লোভী মনোবৃত্তির পরিচয় পাওয়া গেছে, সেই ঘটনাগুলো দিয়ে শেষে আমি যেটা বোঝা যাচ্ছে হর্ষনাথ বাবুর চরিত্রটা কেমন, যে উনি লোভী, আত্ম অহংবোধে জর্জরিত একজন মানুষ, স্বার্থপর মানুষ, সেই কথাটা বলে উত্তরটা শেষ করলাম। ঠিক আছে? তো যে কোনো চরিত্রের বিশ্লেষণ করতে গেলে এভাবেই করা উচিত। তো আমি সেই প্যাটার্নে করেছি। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা কিন্তু 3 মার্কসের প্রশ্ন, যেটা আমি এখন বলছি। কোন সময়ের প্রেক্ষাপটে তিনি স্বার্থ পূরণ করতে চেয়েছেন? তো এখানে যে সময়টার কথা বলা হচ্ছে, যে সময়ে দুর্ভিক্ষ সমাজকে একেবারে গ্রাস করেছে, সেই সময়টার উল্লেখ করতে হবে। তো আমি এবারে উত্তরটা বলছি। বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন খাদ্য সংকট দেখা দেয়, তখন কিছু আড়তদার তাদের নিজস্ব গুদামে
অত্যাধিক পরিমাণে খাদ্যদ্রব্য সঞ্চয় করে রাখে এবং বাজারে অত্যাধিক দামে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতে থাকে। অসহযোগী গল্পটিও সেই সময়ের প্রেক্ষাপটে লেখা একটি গল্প। গল্পে আমরা হর্ষনাথ বাবুর পরিচয় পাই। হর্ষনাথ হলেন সেই আড়তদারদের মধ্যেই একজন। সেও যুদ্ধের বাজারে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করেছে। তার তীক্ষ্ণ বুদ্ধি ও স্বার্থান্বেষী মনোভাবকে চরিতার্থ করার মধ্যে দিয়েই সেই সময় সমাজের অবস্থার কথাটি গল্পে উঠে এসেছে। এবার আমি নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। তার স্বার্থ পূরণে তার ছেলে রমেন কিভাবে বাধা দিয়েছিল? এটাও কিন্তু 3 মার্কসেরই একটা কোয়েশ্চেন। এটার অ্যান্সার এবার বলছি যে প্রথমে রমেন শতিনেক দুর্ভিক্ষ পীড়িত মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেছিল। সেই ঘটনা নিজের চোখে দেখে হর্ষনাথ বাবু হতবাক হয়ে পড়েছিলেন। তার বাড়ির ভাড়ার ঘরটাই ছিল ছোটখাটো একটা আড়ত। এই প্রথম তার স্বার্থ পূরণে বাধা সৃষ্টি করেছিল তারই পুত্র রমেন। তারপর রমেনের চূড়ান্ত সিদ্ধান্ত স্বার্থ পরায়ণ হর্ষনাথকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল। রমেন হর্ষনাথের আড়তে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে লুটপাট চালায় এবং সেই সমস্ত খাদ্যদ্রব্য দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর কাছে বিলিয়ে দিতে থাকে। এইভাবে হর্ষনাথের স্বার্থ পূরণে বাধা দেয় রমেন। তো এই যে 4টে প্রশ্ন ছিল রচনাধর্মী, এই যে প্রশ্ন, মানে এটা একটা প্রশ্নেরই 4টে পার্ট আর কি। তোমরা তো জানোই যারা এতদিন ক্লাস 10-এ 9-এ পড়ছো, তো তোমরা প্যাটার্নটা আশা করি বুঝেই গেছো যে কিভাবে তোমাদের রচনাধর্মী প্রশ্নগুলো। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা, সেটা হলো যে প্রশ্নটার উত্তর এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম, সেই প্রশ্নটাই একটু ঘুরিয়ে এসেছিল 2018 সালে। সেখানে হর্ষনাথ বাবুর পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে। আমি একবার প্রশ্নটা তোমাদেরকে বলে দিই যে হর্ষনাথকে সে কেমন স্বভাবের মানুষ, এটা 2 মার্কস। পরের প্রশ্ন, কার কোন কথা সে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, 2 মার্কস। কেন উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, 3 মার্কস। পরের প্রশ্ন, এ ব্যাপারে উদ্দিষ্ট ব্যক্তি হর্ষনাথকে আর কি বলেছিল, তো 3 মার্কস। এই প্রশ্নটা খানিকটা একই রকম, একটু ঘুরিয়ে দিয়েছে। এতক্ষণ ধরে যে প্রশ্ন তোমাদের আলোচনা করেছি সেটার সাথে এটার মিল রয়েছে। তো আশা করছি তোমাদের বোর্ডসের প্রিপারেশন খুব ভালোই চলছে। আর তোমাদের যদি আরও কিছু জানার থেকে থাকে, কোনো গল্প বা কোনো কবিতার বিষয়, কোনো সাজেশন বা কোয়েশ্চেন এর উত্তর তোমরা বুঝতে পারছো না, যে একটু হেল্প করে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই তোমরা নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি পরের ভিডিওগুলোতে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের বোর্ডস, প্রি বোর্ডস সব পরীক্ষায় খুব ভালো হবে। তো চলো, টাটা।